বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের চলাফেরায় নতুন করে সতর্কতা জারি। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের হামলার আশঙ্কা। দুই মানবতা বিরোধী অপরাধীর ফাঁসির রায়কে কেন্দ্র করে দুর্গাপূজায় নাশকতা চালাতে পারে জামায়াত শিবির, আশঙ্কা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। 5 জেলায় আজ নামছে বিজিবি। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে ভক্ত পূজারীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। কলকাতায় বর্ণাঢ্য আয়োজনে পূজার আনুষ্ঠানিকতা শুরু। সব শিক্ষা বোর্ডে চালু হচ্ছে প্রশ্ন ব্যাংক। শিক্ষক শিক্ষার্থী উভয়ই জমা দিতে পারবেন প্রশ্ন। ফলপ্রসূ হলে কমবে কোচিং নির্ভরতা, মত শিক্ষাবিদদের। এবং নিয়মনীতির তোয়াক্কা না করেই যত্রতত্র গড়ে উঠছে ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল, ক্লিনিক। মানতে নারাজ সংশ্লিষ্টরা, কঠোর ব্যবস্থার ঘোষণা স্বাস্থ্য অধিদপ্তরের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের চলাফেরায় নতুন করে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গতরাতে দূতাবাসের ওয়েবসাইটে এই সতর্কতা জারি করা হয়। হালনাগাদ করা বার্তায় বলা হয়েছে, বিদেশিদের নিরাপত্তায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের নাগরিকদের ওপর হামলা করার বিশ্বাসযোগ্য তথ্য তাদের কাছে রয়েছে। তবে নাগরিকদের চলাফেরা সীমিত করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেও জানানো হয়েছে। নিরাপত্তা বার্তায় হোটেলে অবস্থানরত পশ্চিমা নাগরিকদের সাবধানে থাকতে বলা হয়েছে। দুই মানবতা বিরোধী অপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের ফাঁসির রায়কে কেন্দ্র করে আসন্ন দুর্গাপূজায় জামায়াত শিবির কর্মীরা নাশকতা করতে পারে বলে আশঙ্কা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এ অবস্থায় নাশকতা প্রতিরোধে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় আজ থেকে মোতায়েন থাকবে বিজিবি। একই সঙ্গে সতর্ক অবস্থা জারি করা হয়েছে সীমান্ত এলাকাতেও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা আয়োজনের সব ধরনের প্রস্তুতি এখন শেষ। সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলো। মূল উৎসব শুরু হবে মঙ্গলবার সপ্তমী পূজা থেকে। এক্ষেত্রে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জামায়াত শিবির দুর্গাপূজায় পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর। হিন্দু সম্প্রদায়ের একটা বড় অনুষ্ঠান পূজা, সাথে সাথে মুসলিম সম্প্রদায়ের আশুরা, এইটিকে একই সময় আবার একটা এখানে ইন্টারন্যাশনাল একটা খেলা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটাকে বাধাগ্রস্ত করার জন্য একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে তারা চেষ্টা করতে পারে, এটা মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনার ছক সাজানো হয়েছে। এই অবস্থায় বৃহত্তর চট্টগ্রামের 5 জেলা রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রামে পুলিশের সাথে টহলে থাকবে অন্তত 4000 বিজিবি সদস্য। আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। যেখানে যে পরিমাণ জনবল বা ফোর্স প্রয়োজন হবে আমরা সেই পরিমাণ ফোর্স আমরা তাৎক্ষণিক মোতায়েন করার জন্য প্রস্তুত রেখেছি। যে কোনো ধরনের নাশকতামূলক অপচেষ্টা আমরা প্রতিহত করতে সক্ষম হব। এদিকে নাশকতা প্রতিরোধ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশে সীমান্ত এলাকায় দুর্গাপুজোর সময়কে উপলক্ষ করে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের সকল বিইউপিকে নির্দেশ প্রদান করা হয়েছে এবং তারা নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার চট্টগ্রাম নগরীতে 298টি এবং জেলায় 1700 পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ভোলায় ভক্ত পূজারীদের মাঝে বইছে উৎসবের আমেজ। সাজসজ্জার বৈচিত্র্য আনতে জেলার মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে উৎসব শান্তিপূর্ণ করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্তলোকে বরণ করে নিয়েছেন দেশের হিন্দু ধর্মাবলম্বীরা। এর মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা। তাই দশভুজা দেবী দুর্গার সন্তুষ্টি অর্জন নিয়ে ভোলার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চলছে ব্যস্ততা। জেলার প্রতিটি মন্দির ও মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজও প্রায় শেষ। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় সেজে উঠেছেন দেবী দুর্গা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমার কাজ প্রায় শেষের মধ্যে, দিন রাত 24 ঘন্টা কাজ চলতেছে। এবার লাইটিং এ আমরা একটু বেশি প্রস্তুতি করেছি। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবকে জাঁকজমকপূর্ণ করতে সরকারি সহায়তার দাবি পূজা উদযাপন পরিষদ নেতাদের। মণ্ডপগুলিতে খুব শান্তিপূর্ণভাবে কাজ চলছে, তবে এবার উৎসবের আমেজ অনেকটা কম। আমরা সরকারের কাছে জোর দাবি জানাইছি বিভিন্ন মন্দিরে অনুদানটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। এদিকে দুর্গাপূজাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। আমাদের ইউনিফর্ম পুলিশ, আনসার, সাদা পোশাকের পুলিশ এবং 1,500-এরও বেশি আমাদের নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। এবছর ভোলার 7 উপজেলার 95টি মণ্ডপে সোমবার থেকে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। সময় সংবাদ, ভোলা। ধর্মীয় রীতি অনুযায়ী পঞ্চমীতে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে ভারতের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। মহালয়ার দিন থেকেই সেখানে পূজা মণ্ডপের উদ্বোধন শুরু হয়। যথারীতি এবার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক ব্যক্তিত্ব ও তারকা ব্যক্তিত্বরা। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হিসেবে এরই মধ্যে আলোচনায় চলে এসেছে কলকাতার দেশপ্রিয় পার্কের এই প্রতিমা। 50 ফুট দূর থেকেই দেখা যায় দেবীর মূর্তি। তাই ঠিক কত উঁচু এই প্রতিমা তা বলতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন আয়োজকরা। তৃতীয়ার সন্ধ্যায় এই আলোচিত পূজা মণ্ডপের উদ্বোধন করেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। একই সন্ধ্যায় উত্তর কলকাতার একটি পূজা মণ্ডপের উদ্বোধন করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এখানে বড়নগরে এত সুন্দর পুজো এবং শুধু ঠাকুরটা অদ্ভুত ভালো, তার সঙ্গে প্যান্ডেল যেভাবে ডেকোরেট করেছে এত ভালো, আমার নিজের এত ভালো লাগে। এই বছর আমার প্রথম ঠাকুর দর্শন সেইভাবে এটা হলো এবং এত দূরে এসেছি আমি, কিন্তু তাহলেও আমার মন ভরে গেছে এবং এত সুন্দরভাবে সাজিয়েছেন এরা। বাদ পড়েননি রাজনীতিকরাও। রাজ্যপাল কিশোরীনাথ ত্রিপাঠীর হাত দিয়ে দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গেল শুক্রবার। সার্বজনীন পূজা মণ্ডপগুলোর জাঁকজমক যেমন বাড়ছে, ঠিক তেমনি কলকাতার ঐতিহ্যবাহী বাড়িগুলো নিজেদের জৌলুস ধরে রেখেছে। শোভাবাড়ি রাজবাড়িতে দেখা গেছে পূজা উপলক্ষে সাজ সাজ রব। আমাদের পুজো প্রত্যেকের আমাদের কাঠের মোল্ড আছে, ছাঁচ, যেটা আমাদেরই প্রপার্টি এবং আমাদের বাড়িতেই হয় পুজো। আমাদের প্রত্যেকটা স্পেসিফিকেশন আছে, কত চওড়া, কত লম্বা। রোববার পঞ্চমী, তাই দুর্গাপূজার অন্যতম অনুষঙ্গ ঢাক নিয়ে ঢাকিরা পুরোপুরি প্রস্তুত। শনিবার শিয়ালদহ স্টেশনের পাশে এভাবেই তাদের ঢাক বাজাতে দেখা গেছে। সময় সংবাদ, কলকাতা। দীর্ঘদিন পানিবন্দী হয়ে থাকায় সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে দুর্গাপূজার কোনো আনন্দ নেই। এ নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। শুধু নূর হোসেন নয়, পলাতক সব অপরাধীকেই দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। তবে অনেক দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকায় বিকল্প উপায়ে কাজ করতে হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি কূটনীতিক তৎপরতা জোরদার করা গেলে অপরাধীদের দেশে ফিরিয়ে আনা সম্ভব। রিপোর্ট এহসান জুয়েলের। 8 জুলাই সিলেটে শিশু রাজনকে হত্যার পর সৌদি আরবে পালিয়ে যায় প্রধান আসামি কামরুল। 13 জুলাই তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। কিন্তু সৌদি সরকারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকায় কামরুলকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অনিশ্চয়তা ছিল। যদিও সরকার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে গত বৃহস্পতিবার ঢাকায় ফিরিয়ে আনে কামরুলকে। একদিন পরই আসে আরো একটি সুখবর। আলোচিত 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে তাকে দেশে পাঠানোর নির্দেশ দেন ভারতের আদালত। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারত, থাইল্যান্ড, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি থাকলেও অন্য দেশ থেকে অপরাধীদের ফিরিয়ে আনতে বিকল্প উপায়ে কাজ করতে হয় সরকারকে। অন্যান্য যেসব বাংলাদেশে চিহ্নিত সন্ত্রাসী বিদেশে আছেন, অতীতে ফেরত আসার নজির আছে এবং আমাদের সব দেশের সাথে বন্দি বিনিময় চুক্তি নেই, এটা সত্য।
সৌদি আরবের সাথেও নেই, কিন্তু এই বন্দি বিনিময় চুক্তি না থাকলেও কিন্তু ফেরত আনা যায়। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও যদি চিন্তা করেন, বঙ্গবন্ধুর হত্যা মামলার আসামিকে ফেরত নিয়ে এসে এখানে ফাঁসিও কার্যকর করা হয়েছে। তো এগুলির অল্টারনেটিভ টুলস অ্যাভেলেবল আছে আমাদের কাছে। এগুলি জাস্ট মাঝে মাঝে কিছুটা সময় লাগে, কিছু জটিলতা থাকে, কিছু আইনানুগ বিষয় থাকে। বিশেষজ্ঞরা বলছেন সংশ্লিষ্ট দেশগুলোর আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া এক্ষেত্রে বাধা হয়ে উঠতে পারে, তাই প্রয়োজন শক্ত কূটনীতিক তৎপরতা। এক্ষেত্রে আইনি সংস্থা যেমন তৎপর থাকে, কূটনৈতিক তৎপরতাটাও আছে। আরও একটা বিষয় কিন্তু এর সাথে সংশ্লিষ্ট আছে, সেটা হচ্ছে যে দেশ থেকে যাদেরকে আমরা অপরাধী মনে করছি তাদেরকে আনা হয়, সেই দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ারও কিন্তু একটা ব্যাপার আছে। অপরাধীদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা গেলে দেশে অপরাধ করে পালিয়ে যাওয়ার প্রবণতা কমে আসবে বলে মত বিশেষজ্ঞদের। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা নিশ্চিত করতে একসঙ্গে ৭০ জন সচিব বৈঠক করলেন মাওয়ায় প্রকল্প এলাকায়। একসঙ্গে ঘুরেও দেখলেন কাজের অগ্রগতি। বৈঠক শেষে আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারিতে পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ শুরু হতে পারে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া। 2018 সালের নভেম্বরে নির্ধারিত সময়ের আগেই সেতুর কাজ শেষ হবে বলেও তারা আশার বাণী শোনালেন। একসময় এই ভিডিও চিত্র ছিল শুধুমাত্র কল্পনারই প্রতিরূপ। সেই কল্পনা এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তবে। দৃশ্যমান হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষের বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর অবকাঠামোগত উন্নয়ন। বহুমুখী এই সেতুর নির্মাণ কাজের সার্বিক বিষয় পর্যবেক্ষণে শনিবার সকালে মাওয়ার পদ্মা তীরে বৈঠকে বসেন সচিবরা। প্রথমবারের মতো ঢাকার বাইরে বসা এই সভায় যোগ দেন একসঙ্গে ৭০ জন সচিব। পরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। সভায় পদ্মা সেতু বাস্তবায়নে সব মন্ত্রণালয়ের সমন্বিত সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। এটা যদিও সেতু বিভাগ বাস্তবায়ন করছে, এইটার বাস্তবায়নটাকে দ্রুত করবার জন্য বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের সহযোগিতার প্রয়োজন আছে, এবং যখন এই প্রকল্প বাস্তবায়ন শেষ হবে, কমপ্লিট হবে, তখন এটার সুফল কিন্তু কেবল যে যোগাযোগ খাত পাবে তা কিন্তু নয়, সামগ্রিক অর্থনীতি, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি এর সুফল পাবে। ডিসেম্বরের শেষ নাগাদ পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজ শুরু হবে বলে জানানো হয় ব্রিফিং এ। নির্ধারিত সময়ের আগেই সেতুর কাজ শেষ হবে বলেও সাংবাদিকদের সামনে আশাবাদ ব্যক্ত করেন মোশাররফ হোসাইন ভূঁইয়া। কাজ কিন্তু দ্রুত বাস্তবায়িত হচ্ছে এবং 18 নভেম্বরের মধ্যে শেষ করার কথা। তো তারা চেষ্টা করবেন, যদি সম্ভব হয়, যদি পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকে, হয়তো তার আগেই শেষ করার চেষ্টা করবেন। এই ধরনের বড় প্রজেক্ট, কমপ্লিকেটেড প্রজেক্ট, এটা দ্রুত করতে চাই, বাট নট এট দি কস্ট অফ কোয়ালিটি, নট এট দি কস্ট অফ সেফটি। আনুষ্ঠানিক ব্রিফিং শেষে সচিবরা পদ্মা সেতুর কাজের বর্তমান অবস্থা পরিদর্শন করতে প্রকল্প এলাকায় যান। তারা পদ্মা পাড়ে চলা বিশাল কর্মযজ্ঞ ঘুরে দেখেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এখন পর্যন্ত এই সেতুর কাজের অগ্রগতি হয়েছে 25%। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও আপাতত দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা বিবেচনায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুৎ খাতকে আরও প্রসারিত করা হচ্ছে। আগামীতে শুধু গ্যাসের উপর নির্ভর করে বিদ্যুতের চাহিদা মোকাবেলা সম্ভব নয়, তাই কয়লার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের কাজে গতি আনতে এরই মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ ও কয়লা নামে আলাদা বিভাগ গঠন করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা আমাদের বেস রোডে যাচ্ছি, কয়লা পাওয়ার প্ল্যান্টে আমরা আমাদের রিনিউয়েবল এনার্জির আকারটা বড় করছি, আমরা সোলারে বড় বড় প্ল্যান্টের মধ্যে চলে গেছি। আমরা পেট্রোলের মানটাকে বাড়িয়ে দিতে চাই। যারা এখানে প্রডিউস করেন তাদের সাথে আমরা আলোচনার ভিত্তিতে কিভাবে এটাকে কতদিনের মধ্যে তারা ক্যাটারিং সিস্টেম তৈরি করে তারা এই মানটাকে বাড়াতে পারে, সেই জায়গায় আমরা যেতে চাই। রিজিওনাল পাওয়ারে বেশি জোর দিয়েছে। 3000 ছিল মেগাওয়াট, আমরা চাচ্ছি যে এখানে 6 থেকে 7000 মেগাওয়াট নেওয়া যায় কিনা। তার মানে কি, এই যে যদি রিজনালে যাই, আমি এই রিজনগুলিতে যদি আমরা হার্নেস করি পাওয়ারে, তাহলে আমার এই ইনফ্রাস্ট্রাকচারের বিশাল কস্ট যেটা লাগবে, এগুলি আমি সরাই নিয়ে আসবো। আমরা এখন যে বেস পাওয়ার লোডটাকে দিচ্ছি, এটা একটা বেস বলতে পারেন ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে আছে। এর থেকে উপরে গেলে পরে আমাদের আরও টেকনোলজি ডেভেলপমেন্ট করতে হবে। আমরা একটা ব্যাপক পরিকল্পনা নিয়েছি ট্রান্সফরমারগুলো, সাবস্টেশনগুলো আন্ডারগ্রাউন্ড চলে যাওয়ার জন্য,
পরিকল্পনা নেওয়া হয়ে গেছে। 2025 সাল পর্যন্ত একটা পরিকল্পনা নেওয়া হয়েছে আর কি। দেশের সব শিক্ষা বোর্ডে প্রশ্ন ব্যাংক চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই ব্যাংকে শিক্ষক শিক্ষার্থী উভয়ই প্রশ্ন জমা দিতে পারবে। এতে করে সৃজনশীল শিক্ষা পদ্ধতি আরও কার্যকরী হবে। সেই সঙ্গে প্রশ্ন বাণিজ্য কোচিং নির্ভরতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্তঃবোর্ডের সিদ্ধান্তে প্রশ্ন ব্যাংক পরিচালনার সফটওয়্যারটি ডেভেলপ করা হলে আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল পর্যায়ের পরীক্ষা নেওয়া সম্ভব হবে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধা তথ্য, শেখ জালালউদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের মেধা বিকাশে পাঠ্য বইমুখী করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় 2008 সালে দেশে পরীক্ষামূলকভাবে সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু করে। এছাড়া গাইড বই, কোচিং নির্ভরতা ও প্রশ্ন বাণিজ্য রোধের চিন্তাও ছিল মন্ত্রণালয়ের। বর্তমানে স্কুল পর্যায়ের সকল পরীক্ষা, এসএসসি ও এইচএসসি পরীক্ষাও এ পদ্ধতিতে নেওয়া হচ্ছে। তবে এটাকে আরো কার্যকরী করতে শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে প্রশ্ন ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়, আর তা বাস্তবায়নে কাজ করছে যশোর ও বরিশাল শিক্ষা বোর্ড। প্রাথমিকভাবে আমরা সভা সেমিনারের মাধ্যমে একটি সুপারিশমালা তৈরি করি। এই সুপারিশমালা এখন আন্তঃবোর্ড পর্যায়ে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে। প্রশ্ন ব্যাংক গঠন সম্ভব হলে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই লাভবান হবে বলে মনে করছেন শিক্ষকরা। প্রশ্ন যদি যথাযথ হয় এবং ঠিক মানসম্মত হয় তাহলে কিন্তু বাচ্চাদের মেধা যাচাইটাও মানসম্মত হবে। বাচ্চারা কোচিং নির্ভরতা থেকে মুক্তি পাবে। যারা গাইড নিয়ে ব্যবসা করেন তাদের গাইড ব্যবসা বাস্তবায়ন হবে না। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানালেন, প্রশ্ন ব্যাংক পরিচালনায় সফটওয়্যারটি ডেভেলপ করা হলে আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল পর্যায়ের পরীক্ষা নেওয়া সম্ভব হবে। এটা সাকসেসফুল হলে তার পরবর্তীতে আমরা জাতীয় পরীক্ষা, পাবলিক পরীক্ষায় আমরা প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গ্রহণ করব। যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের 10টি জেলায় 2700 স্কুল ও 600 কলেজ রয়েছে। সময় সংবাদ, যশোর। সময় সংবাদে আরো থাকছে, জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর ভাঙনে ফসলি জমিসহ 2 শতাধিক বাড়িঘর বিলীন। হুমকির মুখে সরকারি বেসরকারি স্থাপনা। দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জনপ্রতিনিধিদের। এবং বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাবার না পেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেক কিশোর কিশোরী। প্রভাব পড়ছে সমাজ জীবনেও। নিয়মনীতির তোয়াক্কা না করেই যত্রতত্র গড়ে উঠছে ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক। প্রতি বছর স্বাস্থ্য মন্ত্রণালয় এসব হাসপাতাল পরিদর্শন করে এবং নির্দেশনা দেয়। তাদের এই নির্দেশনা অনুসরণ করার কথা বললেও জরুরি সেবার অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষ তা মানছেন না। এই পরিস্থিতিতে নিয়ম ভাঙলে সর্বোচ্চ 6 মাস সময়সীমার মধ্যে তা বন্ধ করা হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্ট সাইফুল রুদ্রর। বেসরকারি হাসপাতালের মান যাচাই করতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় ঝটিকা অভিযানে নামে। রাজধানীর ভেতরে এবং বাইরের হাসপাতালগুলোতে চলে এই অভিযান। এর মধ্যে ঢাকার অদূরে কেরানীগঞ্জ, সাভার এবং গাজীপুর উল্লেখযোগ্য। রক্ত সঞ্চালন এবং সংরক্ষণের অনুমতি না থাকায় অভিযানে বেশ কিছু বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তাদের সেবার মান ঠিক আছে, তবে সরেজমিনে তার কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়নি। ব্লাড ক্রসপ্যাচ বা ব্লাড ট্রান্সফিউশন করেন কিনা বললাম যে আমরা করি। অপারেশন মানেই হলো ব্লাড, তো ব্লাড তো দিতে হবে। ব্লাড নেওয়া দেওয়া থেকে শুরু করে সব এই ব্লাড দেওয়া নেওয়া ডাক্তার, যেহেতু আমার 24 ঘন্টা ডাক্তার আছে। স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তার মতে আইন অমান্য করে এসব সেবা দেবার অধিকার হাসপাতালগুলোর নেই। একজন রোগী আসবেন, তার ব্লাডটা নেওয়া হবে, সেখানে একটা বসার মতো এরকম সুন্দর জায়গা আছে কিনা, তারপর পরিবেশ আছে কিনা, তার ল্যাবরেটরি স্পেসটা ওরকম অ্যাকুপাইড কিনা, তার নিজেই কেন তার ল্যাবরেটরি থেকে ভুল রিপোর্ট, ক্রস রিপোর্ট যেটা বলি, ক্রস রিপোর্ট হওয়ার চান্স আছে কিনা, এগুলোকে আমরা খুব আমলে নিয়ে থাকি। সংসদে পাশ করা একটা আইন আছে সেফ ব্লাড ট্রান্সফিউশনের পক্ষে। সেফ ব্লাড ট্রান্সফিউশন যে রুলস আছে সেগুলো তাদের মানতে হবে। বর্তমানে পুরো আইনের কয়েকটি ধারার উপর ভর করেই চলছে রক্ত সঞ্চালন সহ বেসরকারি হাসপাতালগুলোর নানা কর্মকাণ্ড। স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানালেন, হাসপাতালগুলোর দৌরাত্ম্য বন্ধে খুব দ্রুত আইনের সংস্কার হবে, পাশাপাশি তা প্রয়োগে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের ভাঙনে ফসলি জমিসহ 2 শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে অনেক সরকারি বেসরকারি স্থাপনা। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে অস্থায়ী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বর্ষা মৌসুমের পানি কমার সাথে সাথেই শুরু হয়েছে জামালপুর ইসলামপুর উপজেলার যমুনার ভাঙন। গত কয়েকদিনের ভাঙনে কুলকান্দি ও বেলগাছা ইউনিয়নের প্রায় 1 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ফসলি জমি সহ বসত ভিটা হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন 5 শতাধিক মানুষ। এখন সবাই সম্ভবহীন, আমরা দিন যাব কিভাবে যে কি করব কিছু নাই, কিচ্ছুই নাই। আমার ভিটে বাড়িও ছাড়া হয়ে গেলাম, স্বামী মরছে 6 বছর ধরে। আমার সরকারের কোনো অনুদান আজ পর্যন্ত আমরা পাইনি। এই অবস্থায় ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। মাননীয় প্রধানমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী সহ উচ্চ স্তরে সর্বোচ্চ স্তরে আমি এই নদী ভাঙন এলাকা প্রতিরোধ করার জন্য উদাত্ত আহ্বান জানাই। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তড়িৎ ব্যবস্থা হিসেবে 10,000 জিওব্যাগ ফেলার নির্দেশনা দিয়েছিল এবং সেই মোতাবেক আমরা ডাম্পিংও করছি। যমুনার ভাঙন কবলে রয়েছেন ইসলামপুর উপজেলার কুলকান্দি, চিনাঢুলি ও বেলগাছা সহ 5 ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। সময় সংবাদ, জামালপুর। আবারও দুর্গাপূজা প্রসঙ্গ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সারা দেশে প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজও শেষ, কিন্তু ভিন্নচিত্র সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে। কপোতাক্ষ নদের পাড়ের এই গ্রামগুলো দীর্ঘদিন ধরে পানিতে ডুবে থাকায় দুর্গোৎসবের কোনো আনন্দ নেই সেখানে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। চারিদিকে পানি, আয়ের পথ সংকুচিত। অসুস্থ স্বামী আর সন্তানদের জন্য অন্ন জোগাড় করতে হয় জালালপুরের কানাইদিয়া গ্রামের মিনতি মণ্ডলকে। তাই প্রতিদিন পানিতে নেমে শাকপাতা তুলতে হয় তাকে। শরতের মিষ্টি আমেজ, চারিদিকে দুর্গোৎসবের আনন্দ বার্তা নিয়ে এলেও কপোতাক্ষ নদের নির্মম রূপ মিনতি মণ্ডলের কাছে বিষাদের রূপ নিয়েছে। বাচ্চা কাচ্চা কান্দে, পয়সা দাও খাবার খাবো, তাও তো পারিনি আমরা। কতটি দেবো? জলের পরে তো কোনো আয়ও নেই। একই অবস্থা সরস্বতী মণ্ডলের পরিবারেও। স্বামীর উপার্জন কমে যাওয়ায় এবারের পুজোয় কেনা হয়নি সন্তানদের পোশাক। কোথা থেকে দেব? আমাদের দেওয়ার কোনো লাইন নেই। দিন আনা দিন খেতে আমাদের। জীবন বাঁচানোর সংগ্রামে ধর্মীয় উৎসব আনন্দ একটুও প্রভাব ফেলছে না নদীপাড়ের এসব মানুষের মাঝে। খনন কাজে অনিয়ম ও দুর্নীতি বিলীন করে দিয়েছে কপোতাক্ষ পাড়ের সমৃদ্ধ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের মুখের হাসি ও আনন্দ। আমাদের বাচ্চা কাচ্চারা কোন ভাবে পুজো দেখতে যাবে, যে পুজোটা উপভোগ করবে? এই পরিবেশ তো তাদের থাকতেছে না। সরকারের কাছে আমাদের এই যে আবেদন, পানিটা যেন তাড়াতাড়ি নিষ্কাশনের ব্যবস্থা নেয়। অবশ্য উপজেলার শীর্ষ এই কর্মকর্তা দুর্গাপূজাকে আনন্দঘন করতে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানালেন। পূজা মণ্ডপের অনুকূলে 90 মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে এবং আমরা তাদের পাশে থেকে যতটুকু সহায়তা করার দরকার প্রশাসনিকভাবে আমরা সেটা সহায়তা করব। তালা উপজেলার জালালপুর ইউনিয়নে প্রায় 2000 হিন্দু পরিবার বসবাস করে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, সাতক্ষীরা। মাগুরায় সুন্দরবন অভিমুখী রোড মার্চে পুলিশের সঙ্গে গণতান্ত্রিক বাম মোর্চার নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের লাঠিচার্জে বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক সহ 5 জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে শহরের ঢাকা রোড এলাকা থেকে একটি মিছিল বের করে বাম মোর্চার নেতাকর্মীরা। এতে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত 5 জনকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে মিছিলটি যশোর পৌঁছালে শহরের পালবাড়ি মোড় এলাকায় আবারও পুলিশের বাধার মুখে পড়ে। এছাড়া পুলিশি বাধায় ঝিনাইদহ ও মানিকগঞ্জেও পথসভা করতে পারেনি গণতান্ত্রিক বাম মোর্চা। সুন্দরবন ধ্বংস হলে পুরো বাংলাদেশ আক্রান্ত হবে, সারা বিশ্বের পরিবেশ আক্রান্ত হবে। আমরা মনে করি যে সুন্দরবন রক্ষার যে আন্দোলন, এই আন্দোলন ন্যায়সঙ্গত, গণতান্ত্রিক। আমাদের অধিকার আছে, কিন্তু এই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা এই অগণতান্ত্রিক সরকারের স্বৈরাচারী নীতির তীব্র নিন্দা জানাচ্ছি। রাজধানীর গুলশানে বেপরোয়া ড্রাইভিংয়ে 3 জনকে গুরুতর আহত করার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ঘটনার 1 সপ্তাহ পরও গ্রেফতার করা হয়নি কার রেসিংয়ের নামে শহরের রাস্তায় বেপরোয়া গাড়ি চালনাকারী ফারিজ রহমান নামে সেই কিশোরকে। অভিযোগ আছে, প্রভাবশালী ব্যবসায়ীর ছেলে আর সাবেক এক এমপির ভাতিজা হওয়ার কারণেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে গুলশান থানা পুলিশ। গুলশান 2-এর এই 74 নম্বর সড়কেই ঘটে সেই দুর্ঘটনা। 16 বছর বয়সী 2 কিশোরের বেপরোয়া গাড়ি চালানোর এক পর্যায়ে তাদের একটি গাড়ি চাপা দেয় কয়েকটি রিকশাকে। এই ঘটনায় মারাত্মক আহত হন এক রিকশা চালক সহ 3 জন। দুর্ঘটনার পর অক্ষত অবস্থায় গাড়ি থেকে বের করা হয় গাড়ি চালক 16 বছর বয়সী কিশোর ফারিজ রহমানকে। খালি অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায়, কয়েকটা না কয়েক রিকশাওয়ালা গাড়ি মেরেছে।
পিচ্ছি ছেঁড়া বলে মালিকের পোলা। ওই যে দেখতেছেন না স্যাম্পল, গাড়ি ওদিক থেকে আইছে, এক গাড়ি ওভারটেক করতে আছে, ওভারটেক করে ওই জায়গায় টান দিছে, ও টান দিছে, রিক্সা আছে এটা লাগে দিছে, তারে খাম্বার লাগে মারছে, তারে খাম্বার উঠে কাছে লাগে, ওই যে চিহ্নিত হয়ে গেছে। আমি এসে দেখলাম যে ওইখানে সব শোয়ানো কয়জন, আর ওই পুলিশ আসতেছে ওই দিক থেকে, আর কিসের ওই যে বাজারো গাড়ি গাছের এলাকার। দুর্ঘটনার পর সেখানে আসে পুলিশ, তবে ড্রাইভিং লাইসেন্স ছাড়া 16 বছরের কিশোর গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালেও তাকে আটক করেনি, উল্টো মোটরসাইকেলে করে সরিয়ে দেয় নিরাপদ দূরত্বে। এ ঘটনায় আহতরা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। তবে গুরুতর অসুস্থ এসব ব্যক্তি সম্পর্কে মুখ খুলছে না গুলশান থানা পুলিশ। অভিযুক্ত কিশোর বড় এক ব্যবসায়ীর পুত্র আর সাবেক এক এমপির ভাতিজা হওয়াতেই যথাযথ ব্যবস্থা নিতে তাৎক্ষণিক অনীহা দেখায় পুলিশ। গণমাধ্যমে এমন খবর আসলেও এ ব্যাপারেও কথা বলতে রাজি নয় সংশ্লিষ্ট থানা। ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, কারো কাছ থেকে অভিযোগ না পাওয়াতেই এ ঘটনায় মামলা হয়নি। এই ঘটনায় আমরা গাড়ি আটক করি এবং চালককে ধরি এবং চালকের লাইসেন্স না থাকার প্রেক্ষিতে আমরা মোটরযান আইনে তার বিরুদ্ধে একটি প্রসিকিউশন দাখিল করি। আমরা অপেক্ষা করছি যে যারা ভিকটিম তাদেরকে অভিযোগ করলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনার পর বেপরোয়া গাড়ি চালক কিশোরকে ছেড়ে দিলেও পাজেরো গাড়িটি আটক করে আনা হয় গুলশান থানায়। তবে অপর গাড়ি ও তার চালক সম্পর্কে কোনো তথ্য নেই পুলিশের কাছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। শরীয়তপুর একটি ক্লিনিকে ডাক্তার ও নার্সদের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে শহরের হাজী শরীয়তুল্লাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে নূরজাহান নামে এক প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের পর মা ও নবজাতক দুজনই সুস্থ ছিল, কিন্তু পরবর্তীতে ক্লিনিক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও চিকিৎসকের অবহেলায় গতকাল নূরজাহানের অবস্থার অবনতি ঘটে। তার অবস্থা আরও খারাপ হয়ে দ্রুত তাকে ইঞ্জেকশন ও রক্ত দেওয়া হয়, কিন্তু এর পরপরই নূরজাহান বেগম মারা যান। এদিকে মৃত্যুর জন্য ডাক্তারদের অবহেলা ও ভুল চিকিৎসাকে দায়ী করে এই ক্লিনিকে ভাঙচুর চালান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছেলেবাবু হয়েছে, একটা ছেলেবাবু হওয়ার পরে সুস্থ ছিল, মাও সুস্থ ছিল, ছেলেও সুস্থ ছিল। তখন ওনারা বলেন নাই যে রক্ত লাগবে, রক্ত শূন্যতার কারণে রক্ত দেওয়া লাগবে, এই লিগে মনে হয়েছে রক্ত দেওয়া অবস্থায় মারা গেছে। আমরা যতটুকু শুনেছি যে একটা প্রসূতির মৃত্যু হয়েছে, ক্ষতি দেখি না, পরবর্তী তদন্ত করে জানাবো। দুই বিদেশি নাগরিককে হত্যা করে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে ছোট করার চেষ্টা সফল হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল দুপুরে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত 23তম বাংলাদেশ বিজ্ঞান সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, জিএসপি সুবিধা পেতে যুক্তরাষ্ট্র শর্তের বাইরে কিছু করতে বললে বাংলাদেশ তা করবে না। দুটা বিদেশিকে হত্যা করে আন্তর্জাতিক বিশ্বে আমাদেরকে ছোট করার চেষ্টা করেছে, এটা তারা সফল হবে না। এবং সেদিন বেশি দূরে নয় যে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে যে কারা কি কারণে এই দুজনকে হত্যা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র 16টি শর্ত দিয়েছিল, শর্তের বাইরে যদি কিছু করতে তারা বলে এটা বাংলাদেশ কখনো করবে না। কারণ আমরা জিএসপি পাই সামান্য $23 মিলিয়ন সুবিধা পাই আমরা, কিন্তু রপ্তানি করি $5.7 বিলিয়ন। তো যেখানে প্রায় 6 বিলিয়নের মতো রপ্তানি, সেখানে 23 বিলিয়নের জিএসপি, এটা এত গুরুত্বপূর্ণ না। মামলার ভয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন এবং দেশে কবে আসবেন তা নিয়ে বিএনপি নেতারা দুশ্চিন্তায় আছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেছেন, বেগম জিয়া লন্ডনে বসে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তারা বক্তব্য রাখেন। বেগম খালেদা জিয়া নিশ্চিতভাবে লন্ডনে বসে একটি নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তারেক রহমানের যে সংযোগ, তাদের সাথেও গোপনে বৈঠক সেখানে করা হয়েছে বলে আমরা শুনেছি। সুতরাং তাদের রাজনীতিটাই হচ্ছে ষড়যন্ত্র। বিদেশে অবস্থান করছেন মামলার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে। চ্যারিটেবল ট্রাস্ট মামলার শেষ পর্যায়ে আরেকটি মামলা দ্রুততম সময়ের মধ্যেই শেষ হবে। তিনি কবে আসবেন, আদৌ আসবেন কিনা তাদের নেতারা জানেন না, বলতেও পারবেন না। তাদের মধ্যে সেই বিষণ্ণতার ছাপ। সুন্দরবনের ধ্বংস করার মতো কোনো কাজ মাননীয় প্রধানমন্ত্রী করবেন এটা নিশ্চিত থাকতে পারেন। আপনারা তো ইস্যু খোঁজেন, এই সমস্ত পরিকল্পনা দেখে, অভিযাত্রা মিছিল দেখে, কথাবার্তা দেখে মনে হয়
মায়ের চাইতে মাসির দরদ বেশি। ধ্বংস হয়ে যাবে সুন্দরবনের জীববৈচিত্র্য রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে। এটা তো কোনো অবস্থাতেই কেউ বোকাও চিন্তা করতে পারে না। আওয়ামী লীগের গণতান্ত্রিক বিশ্বাসের সঙ্গে বিএনপির গণতান্ত্রিক বিশ্বাসের মিল নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ জনগণের স্বার্থ নয়, রাজনীতি করে নিজেদের স্বার্থে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। ক্ষমতা আমাদেরকে এত বেশি আকৃষ্ট করে না যে যেন তেন প্রকারের ক্ষমতায় যেতে হবে। ক্ষমতা আমাদের এত আকৃষ্ট করে না যে সামরিক শরীর শাসনের সঙ্গে আঘাত করতে হবে। ক্ষমতা আমাদের এত আকৃষ্ট করে না যে ফতোয়ার চুক্তি করতে হবে। আমরা যথার্থ গণতন্ত্র চাই, যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছি, যে গণতন্ত্রের জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আমার ভাই বোনরা জীবন দিয়েছে, সেই গণতন্ত্র চাই। ৭১-এর মুক্তিযুদ্ধে হত্যা, ধর্ষণ ও বর্বর নির্যাতন সহ যুদ্ধাপরাধ করায় জামায়াত ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম। এছাড়া এই দলটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরুর ও দাবি জানানো হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে সেক্টর কমান্ডার্স ফোরামের চতুর্থ জাতীয় সম্মেলনে বক্তারা এই দাবি জানান। যে অপরাজনীতির ধ্বজা ধরে তারা ৩০ লাখ সূর্য সন্তানকে অকাতরে বিনা দ্বিধায় মেরে ফেলল। জামাত শিবিরের বিচার, এই অপরাজনীতি বন্ধ এবং পাকিস্তানে যে যুদ্ধাপরাধী আছে তাদের বিচার এইবার আমাদের নতুন লক্ষ্য হতে হবে। ইসলামের নামে বিভ্রান্ত করে নিপীড়ন, অত্যাচারে, ধর্ষণে সহযোগিতা করেছে তাদের সেই দলের বিচার আগে হওয়া উচিত ছিল। কারণ এই দল যতদিন থাকবে ততদিন আমাদের দেশ জঙ্গিবাদ থেকে মুক্তি হতে পারে না। ধর্মান্ধত মানলে চলবে না। ধর্ম আমাদের সকলের জন্য, সকলেই যেন যার যার ধর্ম পালন করতে পারে নির্বিঘ্নে ভাবে, সেটাও দেখতে হবে। ইভেন যিনি ধর্ম মানেনও না একেবারে, এই দেশটা কিন্তু তারও, এটাও খেয়াল রাখতে হবে। খুঁজে বের করতে হবে কোথায় কোথায় মুক্তিযুদ্ধের ভিতরে ঢুকে যুদ্ধ অপরাধীরা নিয়ন্ত্রণ করছে সমস্ত কাজকর্ম। বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাবার না পেয়ে নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে রাজশাহী অঞ্চলের কিশোর কিশোরীরা। অধিকাংশ অভিভাবক জানেন না, বাড়ন্ত বয়সে পুষ্টিকর খাবার না খেলে শারীরিক বৃদ্ধি যেমন ব্যাহত হয়, তেমনি সমাজ জীবনেও পিছিয়ে পড়ে তারা। আর তাই বিশেষজ্ঞ চিকিৎসকরা অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ারও পরামর্শ দিচ্ছেন। আব্দুল সালামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। কতটুকু প্রোটিন লাগবে সেটা তো আমি বলতে পারছি না, তাই বাবা মা হিসাবে আমি চেষ্টা করি তাকে ভালো মন্দ খাওয়ানোর জন্য। এমনই অবস্থা অধিকাংশ অভিভাবকের। তারা জানেন না বয়ঃসন্ধিকালীন এই সময়ে একজন ছেলে বা মেয়ের কি পরিমাণ পুষ্টিকর খাদ্যের দরকার। চিকিৎসকদের মতে 12 থেকে শুরু হয়ে 18 বছর পর্যন্ত চলে একজন ছেলে বা মেয়ের বয়ঃসন্ধিকাল। এই বয়সে উভয়ের প্রতিদিন গড়ে 2 থেকে 2500 কিলোক্যালোরি পুষ্টিকর খাবার দরকার, যার 30% আমিষ, 30% শর্করা এবং বাকি 40% আসে চর্বি ও ভিটামিন জাতীয় খাবার থেকে। পুষ্টিকর খাবারের অভাবে কিশোর কিশোরীরা আক্রান্ত হয়ে পড়ছে বিভিন্ন রোগে। প্রতিদিনই প্রায় ফেস করছি যে বাচ্চারা অল্প বয়সে ওজন বেড়ে যাচ্ছে। ওভারওয়েটের কারণে অনেকগুলো তাদের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। আমাদের দেশের কমন ইনফেকশনগুলো হচ্ছে টিবি, ডায়রিয়া, এছাড়াও আরও বিভিন্ন ধরনের ইনফেকটিভ কন্ডিশন হতে পারে যদি শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শিক্ষকেরা বলছেন এর প্রভাবে ক্লাসে অমনোযোগী হয়ে পড়া ছাড়াও সামাজিক জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। তাদের মধ্যে প্রতি মুহূর্তে হয় অসহিষ্ণু, ক্ষিপ্ত, অমনোযোগী, ক্লান্ত, বিষণ্ণ, এই ব্যাপারগুলো তাদের উপরে চেপে বসেছে। এজন্য বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাবার নিশ্চিত করতে অভিভাবকদের মধ্যে আরও বেশি সচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা 53 জন রাজনৈতিক আশ্রয়প্রার্থী দেশটির এল পাসো ডিটেনশন সেন্টারে আমরণ অনশন করছেন। বহিষ্কারের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক আশ্রয়প্রার্থী 33 বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি রাজনৈতিক দল বিএনপিকে তৃতীয় স্তরের সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করাতেই এদের কপালে এই দুর্ভোগ নেমে এসেছে বলে মনে করছেন সরকার পক্ষের আইনজীবীরা। এ প্রক্রিয়ায় রাজনৈতিক আশ্রয়প্রার্থী বিপুল সংখ্যক বাংলাদেশির বহিষ্কার অমানবিক উল্লেখ করে কয়েকটি মানবাধিকার সংগঠন অনশনকারীদের পক্ষে আন্দোলনে মাঠে নেমেছে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্টোর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
চলতি বছরের মার্চে নিউ জার্সির একটি আদালতে বিএনপির সদস্য হিসেবে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা মঞ্জুর হওয়া একজন বাংলাদেশের মামলা থেকে প্রথম বেরিয়ে আসে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির গোপন মেমোরান্ডামে তৃতীয় স্তরের সন্ত্রাসী দলের সংঘাতে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ মামলার আইনজীবী অশোক কর্মকার বলেন, যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের আদালত মনে করেন বিএনপি তৃতীয় স্তরের সন্ত্রাসী দল। টিয়ার 3-তে যদি কোনো সংগঠনকে ডেজিগনেট করা হয়, এটা মানে এই নয় যে সেই সংগঠনকে সারা বছর ধরে এটাকে বয়ে চলতে হবে। বিভিন্ন সময় এটাকে রিভার্ট করার মতো যদি যুক্তি দাঁড় করানো যায়, তাহলে এটাকে কেস বাই কেস বেসিস সরকার কিন্তু এটাকে উইথড্র করতে পারে। এবং সে কারণেই দেখবেন যে বিএনপির অনেকেই কিন্তু রাজনৈতিক আশ্রয় প্রার্থনার মঞ্জুর হয়েছে এই সময় এবং অনেকেরই হচ্ছে না। জঙ্গি বা সন্ত্রাসী আখ্যা দিতে কোনো লবিং বা তদবিরকে গুরুত্ব না দিয়ে মার্কিন প্রশাসন নিজেরাই তথ্য প্রমাণ সংগ্রহ করে বলে জানান অশোক কর্মকার। কারো থাকে না। বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো ডিটেনশন সেন্টারে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনকারীদের হয়ে মাঠে নেমেছেন ন্যাশনাল লয়ার্স গিল্ড এবং দক্ষিণ এশীয়দের মানবাধিকার সংগঠনের কর্মীরা। এটা শুধু এল পাসো ডিটেনশন সেন্টারের এখন পর্যন্ত যারা অনশন আছে সংখ্যা হলো 54 জন, তাদের বিষয় না। এটা পুরো আমেরিকাতে যত বিএনপি রিলেটেড অ্যাসাইলাম কেস আছে তাদের বিষয়। আমাদের চিন্তাটা হলো এই পজিশন থেকে হোমল্যান্ড সিকিউরিটিকে কি করে সরে দাঁড়ানো চেষ্টা করা যায়। বর্তমানে শুধু নিউ ইয়র্কে 7000 বাংলাদেশি বিএনপি নেতাকর্মী হিসেবে রাজনৈতিক আশ্রয়ের প্রত্যাশায় রয়েছেন বলেও জানান তিনি। আমরা সেই লেভেলে চেষ্টা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাজধানীর আগারগাঁয়ের তথ্য ও প্রযুক্তি বিষয়ক যে সফটওয়্যার পার্কের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, সেখানে এখন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আমরা আবারও সেখানে চলে যাচ্ছি। আজ হচ্ছে আমার ছোট মামা শেখ রাসেলের জন্মদিন। এই দিনটিকে আমি একটি দুঃখের দিন মনে করি না, আমি সুখের দিন মনে করি। কারণ এই দিনে আমার মনে পড়ে নিজের যা ওনার সম্পর্কে যেসব মেমোরি আছে, যা মনে আছে আমার। তখন আমার বয়স খুব অল্প ছিল, আমার 75-এ মাত্র 4 বছর বয়স। রাসেল মামার বয়স 10 বছর। তো সেও একজন শিশু ছিলেন, আমি আরও ছোট। আর আমি তখন পরিবারের প্রথম নাতি। আমার বোন অনেক ছোট, তার বয়স কেবল 2 বছর। তখনকার দিনের বেশি কিছু আমার মনে নাই, যেহেতু এত ছোট ছিলাম। তবে একটি কথা আমার মনে আছে যে আমার রাসেল মামা খুব শৌখিন ছিলেন তার খেলনা নিয়ে। ওনার অনেকগুলো গাড়ি ছিল, প্লেন ছিল, তিনি সাজিয়ে রাখতেন। আর আমি ছোট ছিলাম, দুষ্টু ছিলাম, ওনাকে খুব জ্বালাতাম। তিনি খেলনা সাজিয়ে রাখতেন, আমি ওগুলো কেড়ে নিয়ে দৌড় দিতাম। আর তিনি আমার পিছনে দৌড়াতেন, আমি সোজা নানির আঁচলের পিছনে গিয়ে লুকাতাম আমাকে নিজেকে বাঁচাতে। এই সামান্য কথা মনে আছে। তো আজকে ওনার জন্মদিনে আপনারা জানেন যে সেই 75-এর খুনিদের আমরা বিচার করেছি আমাদের আওয়ামী লীগ সরকার, যেটা বিএনপি সরকার জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদেরকে ইনডেমনিটি দিয়েছিল। সেই প্রায় 30 বছর পর আওয়ামী লীগ সেই খুনিদের বিচার করতে পেরেছে। তাদের বেশিরভাগ আমরা ধরেছি, ফাঁসি দিয়েছি। কয়েকজন এখনো বিদেশে পলাতক আছে, তাদের আমরা চেষ্টা করছি তাদেরকে ফিরিয়ে আনার। তো এই চেষ্টা আমাদের চলবে এবং তাদের সবাইকে আমরা আইনগত বিচার করব। তো 2009 সালে যখন আমাদের আওয়ামী লীগ সরকার দ্বিতীয়বার মতো সরকার গঠন করে, আপনারা জানেন যে আমরা আমাদের ভিশন 2021 প্রকাশ করি। আর তার মধ্যে একটি বড় অংশ ছিল একটি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করার। ডিজিটাল বাংলাদেশের আমরা প্রথম নজর দেই, যেটা আমাদের আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষকে সেবা করা। তো সেখানে আমরা নেমে পড়লাম। আমাদের তখন আইসিটি বিভাগ ছিল না, তবে আমাদের আওয়ামী লীগ সরকার নেমে পড়লো। তখন এটা ছিল আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়ের আন্ডারে, যে ডিজিটাল প্রযুক্তি দিয়ে আমরা মানুষের জীবনের উন্নয়ন, মানুষকে সেবা কিভাবে করতে পারি, দেশের মানুষকে।
তো আমরা বিভিন্ন সরকারি সিস্টেমগুলোকে ডিজিটাইজ করলাম। আমরা আমাদের দেশের প্রথম প্রযুক্তি যে পার্ক উদ্বোধন করা হচ্ছে সেখানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আমরা তখন সরাসরি সেখানে ছিলাম। আর এই ছিল এখনকার মতো সময় সংবাদে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রুবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।